ইরানের রেজিম বা শাসন ব্যবস্থা পরিবর্তন করতে এসে ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্মমভাবে হত্যা করেছেন। তবুও তিনি ইসলামিক রেভলিউশনের চেতনাকে শেষ করতে পারেননি। আমেরিকার বিরুদ্ধে ইরানের যে সংগ্রাম, সেই সংগ্রামকে এতটুকু দমন করা সম্ভব হয়নি। বরং অনেকের ধারণা, আলী খামেনির পরে তার উত্তরসূরি হিসেবে তারই ছেলে মোস্তফা খামেনি সামনে আসেন। আর আমেরিকার বিরুদ্ধে এই লড়াই আরো দ্বিগুণ তীব্র হয়ে উঠেছে। দেশের সর্বোচ্চ নেতা হওয়ার পর প্রথম কয়েকটি সিদ্ধান্তের মধ্যেই তিনি এমন ঘোষণা দিলেন, যা পুরো মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিয়েছে। এবার আর লড়াই কেবলমাত্র আমেরিকার সেনাবাহিনীর বিরুদ্ধে সীমাবদ্ধ থাকবে না। এই লড়াই এখন ছড়িয়ে পড়তে পারে আমেরিকার বড় বড় জায়ান্ট টেক কোম্পানিগুলোর বিরুদ্ধেও, যেমন গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া এবং ওরাকল। ইরানের অভিযোগ, এই কোম্পানিগুলো বহু বছর ধরে মার্কিন সরকারকে বিপুল পরিমাণ অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিচালনায় সাহায্য করেছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরীহ মানুষের হত্যাযজ্ঞে তারা পরোক্ষভাবে জড়িত। এই কারণেই ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান ও ইসরায়েলি টেক এবং ব্যাংকিং কোম্পানিগুলোর উপর ভবিষ্যতে মিসাইল ও ড্রোন হামলা চালানো হতে পারে। এমনকি সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর আশেপাশে থেকে অন্তত কয়েক কিলোমিটার দূরে সরে যেতে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে কেন গুগল, মাইক্রোসফট বা এনভিডিয়ার মতো কোম্পানিগুলোকে টার্গেট করা হচ্ছে? এর সহজ উত্তর হলো আমেরিকার তথাকথিত মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এখানে বোয়িং, লকহিড মার্টিন এবং আরটিএক্স এর মতো কোম্পানিগুলো বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র তৈরি করে। আর এই অস্ত্র শিল্পের সঙ্গে প্রযুক্তি কোম্পানিগুলোর সম্পর্ক গভীরভাবে। অনেক বড় টেক কোম্পানির এই প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ রয়েছে এবং তারা প্রযুক্তিগত সহায়তাও প্রদান করে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সেনাবাহিনীকে স্যাটেলাইট তথ্য, ডেটা বিশ্লেষণ এবং ক্লাউড প্রযুক্তির মাধ্যমে সহায়তা করার অভিযোগও রয়েছে এসব কোম্পানির বিরুদ্ধে। শুধু প্রযুক্তি কোম্পানি নয়, আমেরিকার বড় বড় ব্যাংকেও টার্গেট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যেসব ব্যাংকের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিটি ব্যাংক, জেপি মর্গান, ব্যাংক অব আমেরিকা, গোল্ডম্যান স্ন্যাক্স, মর্গ্যান স্ট্যানলি এবং ওয়েলস ফার্গো। ইরানের অভিযোগ, এই ব্যাংকগুলো মধ্যপ্রাচ্যের অর্থনীতি থেকে বিপুল মুনাফা অর্জন করে এবং সেই অর্থের একটি বড় অংশ আবার পশ্চিমা অস্ত্র শিল্পে বিনিয়োগ করে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং অস্ত্র ব্যবসায়ীরা বিপুল লাভ করে, আর সাধারণ মানুষ অকাতরে প্রাণ হারায়। এছাড়াও কিছু ইসরায়েলি ব্যাংককেও সম্ভাব্য টার্গেট হিসেবে উল্লেখ করা হয়েছে, যেমন ব্যাংক হাপো আলিম, ব্যাংক লেউমি, ইসরায়েল ডিসকাউন্ট ব্যাংকের মতো প্রতিষ্ঠান। ইরানের দাবি, এই ব্যাংকগুলো ইসরায়েলের যুদ্ধ অর্থনীতিকে সমর্থন দেয় এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েলের হত্যাযজ্ঞের সাথে তারা জড়িত। ইরানের বক্তব্য, তারা কখনোই প্রথমে হামলা শুরু করে না, বরং যখন তাদের উপর হামলা চালানো হয় তখনই কেবলমাত্র তারা পাল্টা জবাব দেয়। সম্প্রতি ইসরায়েলের একটি হামলায় ইরানের একটি রাষ্ট্রীয় ব্যাংকের কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এরপর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু সামরিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন প্রযুক্তি, অর্থনীতি এবং তথ্যযুদ্ধের এক জটিল রূপ নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি সত্যি আরো বড় আকারে বিস্তৃত হবে, নাকি এটি কেবল কৌশলগত চাপ তৈরির একটি রাজনৈতিক ঘোষণা? বিশ্ব রাজনীতি এখন সেই উত্তরই খুঁজছে।